প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা হলো তাপগতিবিদ্যা। অর্থাৎ আমাদের আজকের পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় তাপগতিবিদ্যা। তাপগতি প্রথমেই আমরা তাপগতিবিদ্যা কাকে বলে এইটা শিখব। তো তাপগতিবিদ্যা কি? কি পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপশক্তির সাথে তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। আমি আবার বলছি, খেয়াল করো, পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে তাপগতিবিদ্যা বলে। এই তাপগতিবিদ্যায় দুইটা সূত্র আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা বর্ণনা করতে যাচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জুল তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রবর্তন করেন প্রথমে। এইটা কাজ এবং তাপের সাথে রিলেশন। বিজ্ঞানী জুল বলছেন, সম্পূর্ণ তাপ যদি কাজে রূপান্তরিত হয় তাহলে তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। শর্ত একটা আছে কিন্তু, সম্পূর্ণ কাজ তাপে রূপান্তরিত হতে হবে অথবা সবটুকু তাপ দ্বারাই কাজ সম্পাদন করতে হবে। এই শর্তে তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। এবার আমরা ম্যাথটা দেখতে চাই যে কাজ ডাব্লিউ, উৎপন্ন তাপ এইচ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মোতাবেক ডাব্লিউ সমানুপাতিক এইচ, অর্থাৎ তাপ বেশি হলে কাজ বেশি হবে। আমরা এখন দেখব ডাব্লিউ ইকুয়াল টু জেএইচ। তোমরা আগেই জানো যে সমুদ্র চিহ্ন উঠে গেলে একটা ধ্রুবক বসে, যেকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক। এরই আর এক নাম তাপের যান্ত্রিক সমতা বা যান্ত্রিক তুল্যাঙ্ক, দুইটা নাম হতে পারে। যেকে বলা হবে তাপের যান্ত্রিক সমতা অথবা যান্ত্রিক তুল্যাঙ্ক, যেকে তাপের যান্ত্রিক সমতা। এবার আমরা তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা দেব। তাপের যান্ত্রিক সমতা কি? দেখো, আমরা এখান থেকেই ম্যাথ থেকেই সংজ্ঞাটা নিয়ে আসতে পারি। তাপের যান্ত্রিক সমতা ডাব্লিউ ইকুয়াল টু জেএইচ। শর্ত দেখো, শর্ত হলো এইচ ইকুয়াল টু 1 একক। যখন এইচ ইকুয়াল টু 1 একক তখন ডাব্লিউ ইকুয়াল টু জে। তা আমরা বলবো 1 একক তাপ উৎপন্ন হইতে যে পরিমাণ কাজ সাধিত হয় সেইটুকুন
কাজকে বলা হবে তারপর যান্ত্রিক সমতা। এইচের মানে 1, তার অর্থ কি? 1 একক তাপ উৎপন্ন হলে যতটুকু কাজ সাধিত হবে তার নামে তাপের যান্ত্রিক সমতা। এর একক আছে, তারপরে যান্ত্রিক সমতার একক। তোমরা জানো যে একক ম্যাথ থেকে আসে। একক W=Jh, অতএব J সমান W/H। ডাব্লুর একক জুল, তার তাপের একক ক্যালোরি। তাহলে আমরা একক লিখব হলো J এর একক জুল ইনভার্স ক্যালোরি, ক্যালোরি সি ক্যালোরি ইনভার্স। তাহলে আমরা কি বললাম? জুল পার ক্যালোরি। এইবার দেখো এখানে যেটা কিন্তু কাজের একক বলা হয়েছে, আর ক্যালোরিটা তাপের একক। কিন্তু আধুনিক সংজ্ঞায় তাপের এককে জুলই বলা হয়, কিন্তু পুরাতন সংজ্ঞায় তাপের একটা এককে ক্যালোরি বলা হয়। এই জন্য যে একক আসছে জুল পার ক্যালোরি, জুল পার ক্যালোরি। তাহলে আমরা কি শিখলাম? তাপগতিবিদ্যার সংজ্ঞা, প্রথম সূত্র, এবং সেখান থেকে তারপরে যান্ত্রিক সমতার একক এবং তার সংজ্ঞা শিখলাম। এইবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা দ্বিতীয় সূত্র যে বিষয়গুলি ব্যাখ্যা করি না কেন, আমাদের একটা বিষয়ে স্পষ্ট ধারণা থাকা দরকার, তা হলো সিস্টেম কি। এইখানে আমরা একটা সিস্টেম নিয়ে কথা বলব। সুতরাং আমরা এখন শিখব সিস্টেম কি। সিস্টেম বাংলা হলো ব্যবস্থা। সিস্টেম কি? এবার সহজ একটা সঙ্গে বোঝার চেষ্টা করো যে পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা এই জড়জগতের একটা নির্দিষ্ট অংশকে আমরা বিবেচনা করে নিই, সেই অংশের নামই সিস্টেম। আর সিস্টেমের বাইরে যা আছে তাকে বলা হয় পরিবেশ। অর্থাৎ তাপগতিবিদ্যায় দুইটি বিষয়ে খেয়াল রাখতে হবে, একটা সিস্টেম, একটা পরিবেশ। তাহলে এই জড়জগতের যে নির্দিষ্ট অংশ নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব বা পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা যে নির্দিষ্ট অংশ বিবেচনা করব সেই অংশের নাম সিস্টেম হবে, আর সিস্টেমের বাইরেই তাকে আমরা পরিবেশ বলব। মূলত আগেই বলে রাখি যে এটা একটা তাপগতীয় সিস্টেম হবে, অর্থাৎ এখানে এই সিস্টেমে ওয়ার্কিং সাবস্টেন্স হিসাবে গ্যাস আসবে। একটা সিলিন্ডারে গ্যাস থাকবে, সেখানে পিস্টন তারা চাপ প্রয়োগ করা হবে, চাপ উঠা নেওয়া হবে। এটা একটা গ্যাসীয় সিস্টেমে আমরা কথা বলব। আর এই সিস্টেমের বাইরে যেটা থাকবে সেটা পরিবেশ। এবার দেখো একটা সিস্টেম কার উপরে নির্ভর করে, কী দ্বারা তাকে ইন্ডিকেট করা হয়? চাপ, চাপ পি, আয়তন ভি এবং পরম তাপমাত্রা টি। এই তিনটে বিষয়ের উপরে একটা সিস্টেমকে আমরা প্রকাশ করব। অর্থাৎ এই তিনটা সিস্টেমকে বলা হয় তাপগতীয় সূচক বা তাপগতীয় স্থানাঙ্ক। তাহলে একটা সিস্টেমের ইন্ডিকেটর কয়টা? তিনটা, পি, ভি এবং টি। এই পিভি টিকে বলা হবে তাপগতীয় স্থানাঙ্ক, তাপগতীয় সূচক।
এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা সিস্টেমের নিয়ামক হল তিনটা, পিভিটি। এর সাথে আর একটা জ্ঞান থাকা দরকার, তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া কি, এই বেসিকগুলো জানতে পারলেই পরবর্তী বিষয়গুলো আমরা স্পষ্টভাবে বুঝতে পারব। তাহলে আমরা তাপগতীয় সিস্টেম শিখলাম, যার নিয়ামক ছিল পিভিটি। এইবার পিভি এবং টি এর মান যার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এর মানগুলো পরিবর্তন হয়, তাকে বলা হবে তাপগতীয় প্রক্রিয়া। তাই একটা সিস্টেমের চাপ, আয়তন এবং তাপমাত্রা যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে, তাই মানের যে পরিবর্তন করবে, যে কারণে পরিবর্তন করবে এই মানগুলার, অর্থাৎ তাপগতীয় স্থানাঙ্কের মানের যে বিষয়ে পরিবর্তন ঘটবে যে কারণে, তাকে বলা হবে তাপগতীয় প্রক্রিয়া। এইবার সিস্টেম কত রকম? সিস্টেম মূলত তিন ধরনের। তাপগতীয় সিস্টেম কয় ধরনের? তিন ধরনের। উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম আর বিচ্ছিন্ন সিস্টেম। এবার দেখো, শুরুতেই বলেছিলাম যে এখানে একটা থাকবে সিস্টেম, আর একটা থাকবে সিস্টেমের বাইরের যে অংশ, তাকে বলা হবে পরিবেশ। এখন উন্মুক্ত সিস্টেম এইটা কীরকম? আমরা বলছিলাম উন্মুক্ত সিস্টেম, যে সিস্টেমে পরিবেশের সাথে ভর ও শক্তির বিনিময় ঘটে, এই সিস্টেমটা হবে উন্মুক্ত সিস্টেম। আরেকটা আছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, এইখানে এই সিস্টেমে পরিবেশের সাথে শক্তির বিনিময় ঘটবে, কিন্তু ভরের কোনো বিনিময় ঘটবে না, এর নাম বদ্ধ সিস্টেম। এই সিস্টেমে পরিবেশের সাথে শুধু শক্তির বিনিময় ঘটবে, কিন্তু ভরের কোনো বিনিময় ঘটবে না। থার্ড সিস্টেমের নাম বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, এই সিস্টেমে পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটারই বিনিময় ঘটে না, এইটার নাম বিচ্ছিন্ন সিস্টেম। এবার আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা কিন্তু বদ্ধ সিস্টেম। শক্তির বিনিময় ঘটবে, শক্তির বিনিময় ঘটবে, সেটা আমরা পরে যখন এই চ্যাপ্টারের ভিতরে ঢুকবো তখন বুঝতে পারব। এবার দেখো, একটা সিস্টেম, এটা আমরা বুঝতে পারলাম যে সিস্টেম কি। আর এইখানে আর একটা বিষয় আছে যে এই সিস্টেমের একটা নির্দিষ্ট আয়তন আছে, ভর আছে এবং অভ্যন্তরীণ শক্তি আছে। তা আরও তিনটা জিনিস পাচ্ছি আমরা। একটা সিস্টেমের কি নির্দিষ্ট আয়তন, ভর এবং অভ্যন্তরীণ শক্তি। তাহলে আমরা এখন একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি এই নিয়ে কথা বলব। প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক ইম্পর্টেন্ট। জ্ঞানমূলকের প্রশ্নে দেখবা প্রথমেই আসে অভ্যন্তরীণ শক্তি কি। তা আমরা এখন সেই অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বলব। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে একটা সিস্টেমের কি আছে, নির্দিষ্ট আয়তন আছে, তার ভরও আছে, অভ্যন্তরীণ শক্তিও আছে। তাহলে আমরা এখন সেই অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বলতে চাচ্ছি। অভ্যন্তরীণ শক্তি কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অভ্যন্তরীণ শক্তি কি?
কোনো একটা বস্তুর মধ্যে কিছু সহজাত শক্তি অন্তর্নিহিত থাকে, এর নামই অভ্যন্তরীণ শক্তি। খেয়াল করো আবার, কোনো একটা বস্তুর মধ্যে কিছু সহজাত শক্তি নিহিত থাকে, যাহা প্রয়োজন মধ্যে কাজ করে এবং এক শক্তি থেকে অন্য শক্তিতে তা রূপান্তরিত হতে পারে। তো কোনো একটা বস্তুর মধ্যে যে সহজাত শক্তি নিহিত থাকে, যা কাজ করতে পারে এবং অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, একে বলা হবে অভ্যন্তরীণ শক্তি। মূলত এই অভ্যন্তরীণ শক্তি কীভাবে আসে, কোথা থেকে আসে, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। এগুলো বিভিন্ন অনুধাবন বা সৃজনশীলে বা এডমিনিস্ট্রেশনে তোমার কাজে লাগবে। মূলত অভ্যন্তরীণ শক্তি, একটা বস্তুর অণু আছে, পরমাণু আছে এবং মৌলিক কণিকা আছে। তোমরা অণু পরমাণু বুঝতে পারলা, কিন্তু মৌলিক কণিকা কোনগুলো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসে আছে প্রোটন, নিউট্রন বা ইলেকট্রন, এরা মৌলিক কণিকা। এছাড়াও মেসন, বেরিয়ন, লেপটন, এইগুলাও মৌলিক কণিকা। এগুলো নিউক্লিয়ার ফিজিক্সের ঘটনা, তোমরা পরে শিখতে পারবে হয়তো। তো এখন জেনে রাখো যে একটা বস্তুর অণু, পরমাণু এবং মৌলিক কণিকার রৈখিক গতি, স্পন্দন গতি এবং এদের ভিতরে পারস্পরিক বলের কারণে যে শক্তির উৎপত্তি হয়, এটা হলো অভ্যন্তরীণ শক্তি। তা কী দাঁড়ালো বন্ধুরা? যে একটা বস্তুর অণু, পরমাণু এবং মৌলিক কণিকার রৈখিক গতি, স্পন্দন গতি এবং আবর্তন গতি, এবং এদের ভিতরে যে পারস্পরিক বলের কারণে যে শক্তির উৎপত্তি হয়, এর নামই অভ্যন্তরীণ শক্তি। এইবার অভ্যন্তরীণ শক্তিও কিন্তু পিভিটির উপরে নির্ভর করে। পিভিটি যে নিয়ামক তার উপরে নির্ভর করে। যদি তাপমাত্রা বাড়ে, অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমে। তবে একটা জিনিস ক্লিয়ার হওয়া দরকার, অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, এইটা বোঝা জরুরি। দেখো, দুইটা বস্তুকে যদি আমরা তাপীয় সংস্পর্শে নিয়ে আসি, একটা উষ্ণ বস্তু, একটা শীতল বস্তু, তাহলে উষ্ণ বস্তু তাপ হারাবে আর শীতল বস্তু তাপ গ্রহণ করবে। এই যে উষ্ণ বস্তু তাপ হারালো, তখন এই উষ্ণ বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, আর শীতল বস্তুর মধ্যে তাপ প্রবেশ করলো, এই শীতল বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এখানে একটা অভ্যন্তরীণ শক্তি কী হলো? পরিবর্তন হলো। বরং তোমরা একটা কথা বলতে পারো যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কারণেই যে তাপমাত্রা, তোমরা বলো এই তাপমাত্রার যে উৎপত্তি হয়, সেটা মূলত অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের কারণে। তো বন্ধুরা, আমরা কি শিখলাম? অভ্যন্তরীণ শক্তি শিখলাম, কি বিষয়ের কী জন্য তৈরি হয় তাও শিখলাম, এবং কী কী বিষয় নির্ভর করে সেটাও শিখলাম। এইবার আমরা বৈজ্ঞানিক ক্লসেসের মতে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, এইটা শিখতে যাচ্ছি। আমরা আগেও শিখছিলাম তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেটা ছিল বিজ্ঞানী জুলের বর্ণনা মোতাবেক। এখন ক্লসিয়াসের বর্ণনা মোতাবেক আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র শিখি। মূলত এই সূত্রের প্রয়োগই এই চ্যাপ্টারে বেশি। বিজ্ঞানী ক্লসিয়াস তাপ গতিবিদ্যার প্রথম সূত্র। এখানে মূলত তাপের সাথে অভ্যন্তরীণ শক্তি এবং
কাজের রিলেশন দেখানো হয়। শুরুতে আমি যে সংজ্ঞাটা দিয়েছিলাম, তাপগতিবিদ্যায় তাপশক্তির সাথে তাপের সাথে শক্তি এবং কাজের যে রিলেশান, এই বিষয়টাই বিজ্ঞানী ক্লাসিয়াস বলছেন। বিজ্ঞানী ক্লাসিয়াস বলছেন যে একটা সিস্টেমে যখন তাপ প্রয়োগ করা হয়, সেই তাপ দুই ভাগে ভাগ হয়। একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করে, আর বাকি তাপটা ওই সিস্টেমের উপরে কাজ সাধিত করে। আবার ক্লিয়ার হও, একটা সিস্টেমে আমি ডিকিউ তাপ প্রয়োগ করলাম, সেই তাপটা দুই ভাগে ভাগ হবে। একটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে, আর বাকি তাপটুকুন ওই সিস্টেমের উপরে কাজ করবে। ম্যাথটা এরকম, একটা সিস্টেমে আমরা ডিকিউ তাপ প্রয়োগ করলাম, ডিইউ অন্তস্থ শক্তি বৃদ্ধি আর ডিডাব্লিউ হলো কাজ। তাই কী হলো, যে তাপটা দুই ভাগে ভাগ হলো। একটা সিস্টেমের অন্তস্থ শক্তি বৃদ্ধি করলো, আর বাকি তাপ দ্বারা কাজ সম্পাদন করছে। তাহলে দেখা যাচ্ছে যে তাপেরই দুইটা রূপ, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং কাজ। এই জন্যই দেখা যাচ্ছে যে বিজ্ঞানী ক্লাসিয়াস বলছেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। শক্তির নিত্য সূত্র কী? যে শক্তির ধ্বংস নাই, সৃষ্টিও নাই, শুধু এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত হতে পারে। এই জায়গায় দেখো, সেই বিষয়টাই এগ্রি করছে। একটা সিস্টেমে ডিকিউ তাপ প্রয়োগ করা হয়েছে, সে কিছু অন্তত শক্তি বৃদ্ধি করছে আর কিছু কাজ করছে। এই তাপের একক জুল, এই অন্তত শক্তি বৃদ্ধি করছে শক্তি তার একক জুল, যে কাজ সাধ্য করছে তার একক জুল। সুতরাং এই মোট তাপ দুই ভাগে ভাগ হয়ে গেল, অন্তত শক্তি প্লাস কাজ। এই জন্য বিজ্ঞানী ক্লাসিয়াস বলছেন যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত শক্তি নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ। এইবার আরও কিছু আমরা বলতে চাচ্ছি যে যদি এই সিস্টেমে কাজ ধনাত্মক হয় এবং কাজ ঋণাত্মক হতে পারে। আয়তনে প্রসারণ ঘটলে কাজ ধনাত্মক, আর আয়তনের সংকোচন ঘটলে কাজ হবে ঋণাত্মক। একটা সিস্টেমের দ্বারা কাজ, একটা সিস্টেমের উপরে কাজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখলাম যে যদি একটা সিস্টেমে আয়তন বৃদ্ধি পায় তাহলে কী হয়, কাজ ধনাত্মক হয়। আর যদি আয়তনের সংকোচন ঘটে, কাজ ঋণাত্মক হয়। তা আয়তনের প্রসারণ ঘটলে সেটা ধনাত্মক কাজ বা সিস্টেমের দ্বারা কাজ, আর যদি আয়তনের সংকোচন ঘটে তা সেটা ঋণাত্মক কাজ। এটা আর এক নাম সিস্টেমের উপর কাজ। তো আজকে তোমাদের জন্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।